ডাক। একটা দোকানের শেডের তলায় এসে দাঁড়ালাম। যেভাবে অযোধ্যায় বৃষ্টি শুরু হয়েছে তাতে সহজে কমবে বলে মনে হচ্ছে না। এদিকে আমার জামা কাপড় প্রায় ভিজে এসেছে। কি মুহূর্তে যে আর ছাতাটা নিয়ে বেরোলাম না। শ্রুতি অন্তত 5 বার বলেছিল। আসলে ছাতা এমন একটা জিনিস যেটা বেশিরভাগ দিনই বোঝা, আবার মাঝে মাঝে একটা দুটো দিন না হলেই নয়। আজ যে তেমনই একটা দিন কে জানতো। দোকানটা বন্ধ। আমি ঘড়ি দেখতে পাচ্ছি না, তবু আন্দাজ করে নিতে পারি এখন রাত 9:30 কাছাকাছি। রাস্তায় লোকজন তো দূরের কথা, একটা গাড়ির পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না। অন্যদিন এখানে এসেই জ্যামে পড়তে হয়। আমার অসহায় লাগলো। দোকানের শেডটা খুব একটা বড় না। জুতো আর প্যান্টের নিচের দিকটা ক্রমাগত বৃষ্টির ছাটে ভিজে চলেছে। আমার নতুন কেনা চামড়ার জুতো। আজ যে কার মুখ দেখে বেরিয়েছিলাম। একবার ভাবলাম ভিজলে ভিজবো, হাঁটতে থাকি, কিন্তু পরক্ষণেই মনে হলো শুধু ভেজাটাই সমস্যা নয়, বৃষ্টি হয়ে রাস্তা হয়তো পিচ্ছিল হয়ে আছে, কোথাও হয়তো আছাড় খেয়ে পড়বো, সে আর এক কেলেঙ্কারি। তার থেকে একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টি কমলে তারপর একটু হেঁটে মেইন রোডে গিয়ে পড়া যাবে, ওখান থেকে একটা না একটা গাড়ি পেয়ে যাবে। আমি হাত রুমালে মুছে নিয়ে পকেট থেকে মোবাইল বার করলাম। শ্রুতির নাম্বারটা রিসেন্ট ডায়ালেই ছিল, তাই কল করতে বেশি বেগ পেতে হলো না। ফোন করে অবশ্য আমি হ্যালো বললাম না, ওদিক থেকে ধমক শোনা গেল। গলাটা একটু মিহি করে বললাম, আসলে বৃষ্টি পড়ছিল তো তাই বের করতে পারিনি। অফিস তো আর আমার জন্য খোলা থাকবে না। অফিসের সামনেই একটা শেডের তলায়। খোলা তোলা নেই কোনো দোকান? না। তাহলে ওখানেই থাকো। তোমরা বাহাদুরি দেখতে আমার একদমই মাথা লাগিও না। আমি হ্যাঁ বা না কিছুই বললাম না, উল্টে এক প্রশ্ন করলাম, আজ রাতে কি রান্না করলে গো? শ্রুতি যেন একটু হাসলো, তারপর রহস্য কাহিনীতে খুনির নাম বলার আগে গোয়েন্দারা যেরকম ভনিতা করে সেরকম করে বলল, কি হতে পারে? বুঝেছি, তবে আমি ফেরা পর্যন্ত অপেক্ষা করো, একাই পুরোটা মেরে দিও না। শ্রুতি ফোনটা রেখে দিল। আমি সেটা আবার পকেটে ঢুকিয়ে মনে মনে হাসলাম। বৃষ্টিতে একটা ঝমঝম শব্দ নিরন্তর বেড়েই চলেছে। চারপাশে প্রায় কিছুই দেখা যাচ্ছে না, তবে অন্যদিন এই রাস্তা দিয়েই বাড়ি ফিরি বলে কিছুটা আন্দাজ করতে পারি। কতগুলো পুরনো আমলের প্রায় ভাঙাচোরা বাড়ি, তার গা দিয়ে দড়ির মতো গাছপালা উঠেছে, কোথাও কার্নিশ ভেঙে একদিকে ঝুলে রয়েছে, প্লাস্টার খসে গিয়ে শতাধিক বছরের পুরনো ইট বাইরের পৃথিবীতে চোখ মেলেছে। এই বাড়িগুলোতে কে থাকে জানি না। অন্যদিন রাস্তায় গাড়ি ঘোড়ার চাপে চোখে পড়ে না, কিন্তু আজ মনে হলো বাড়িগুলোর মধ্যে কেমন যেন একটা গোপনীয়তা আছে। এতদিনের পুরনো বাড়ি, কে জানে কবে কি ঘটেছিল। আমি আরেকটু ভেতরের দিকে সরে এসে দাঁড়ালাম। এবার বৃষ্টির সাথে সাথে একটা ঠান্ডা জুলো হাওয়া দিচ্ছে। শার্টের বোতামের ভিতর দিকে ঢুকে হাত পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো রাস্তার উপর একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমার ঠিক উল্টো দিকে, কোনো বাস নয়, প্রাইভেট কার। অন্ধকারে প্রায় সবকিছু অস্পষ্ট, তো ঠিক গাড়ির মতোই যেন একটা কিছু। আমি একটু অবাক হলাম। এই ঝড় জলের রাতে মাঝ রাস্তায় এভাবে কে গাড়ি দাঁড় করিয়ে রাখে? ভিতরে কি কেউ আছে?
হয়তো গাড়িটা বাইরে দাঁড় করিয়ে কেউ কোনো একটা বাড়িতে ঢুকেছে। এইসব চিন্তা ভাবনা আমার মাথায় আসতে থাকলো, কারণ আগামী আধ ঘন্টায় যদি বৃষ্টি না কমে তবে এই গাড়িটা আমার সহায় হলেও হতে পারে। অন্তত সামনের রাস্তা পর্যন্ত যদি পৌঁছে দেয় তাহলেও অনেকটা উপকার হয়। আমার মনে একটা আশা জাগলো, কেন জানি না মনে হচ্ছে গাড়ির ভিতরে কেউ আছে। জোর দিয়ে বলতে পারি না, তবে আমার মন বলছে। আমি 7-5 না ভেবে গাড়ির দিকে খানিকটা এগিয়ে গেলাম। হাতের ব্যাগটা মাথার উপর ধরলাম, তাতে শরীরের উপরের অংশ রেহাই পেল বটে, তবে প্যান্টটা প্রায় ভিজে সপসপে হয়ে গেল। গাড়িটা একটা পুরনো ধাঁচের অ্যাম্বাসেডর। ভাড়ার গাড়ি কি? আমি হাতে চাঁদ পেলাম। এই দুর্যোগের রাতে খানিকটা বেশি পয়সা চাইবে, কিন্তু শেডের তলায় একা দাঁড়িয়ে কাক ভেজা হওয়ার থেকে সে ঢের ভালো। কালো কাচের জানলার উপর আঙুল দিয়ে দুবার টোকা দিলাম, কোনো সাড়া শব্দ এলো না। আমি আরো দুবার বেশ জোরে জোরে টোকা দিলাম। বৃষ্টির শব্দে এটুকু শব্দের হারিয়ে যাওয়া অস্বাভাবিক নয়, কিন্তু এবারও কোনো সাড়া শব্দ এলো না। হতাশ হয়ে আমি ফিরে আসার উপক্রম করেছি, এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম জানলাটা পুরোটা বন্ধ নয়, উপরের দিকে খানিকটা যেন নামানো। আমি সেখানে চোখ রাখার চেষ্টা করলাম, ভিতরে কিছুই চোখে পড়ছে না। সেটা অবশ্য অস্বাভাবিক নয়। আকাশে ঘন মেঘ যেন আজ চাঁদটাকেও ঢেকে দিয়েছে। চারপাশে কোথাও এক ফোঁটাও আলো নেই। রাস্তার ধারের মার্কারি আলোগুলো বৃষ্টির চাদরে ঢেকে রয়েছে। আমি জানলার খোলা অংশটা দিয়ে একবার ডাকলাম, কেউ ভেতরে আছেন? এবার ভিতর থেকে একটা খসখস আওয়াজ এলো। কেউ যেন নড়ে চড়ে বসলো, তারপর জানলাটা আর একটু খুলে গেল। অন্ধকারের ভিতর থেকে একটা আওয়াজ এলো, ভিতরে শুন। আমি একটু অবাক হলাম। দরজাটা হাত দিয়ে টেনে খুলে ভিতরে গিয়ে বসলাম। একরাশ ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ছাট এসে যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। সামনের উইন্ডস্ক্রিন দিয়ে রাস্তার হালকা আলোটা চোখে পড়ছে, তাতে পাশের লোকটাকে ঝাপসা দেখা যাচ্ছে। লোকটা যে বাঙালি তা গলা শুনেই বুঝেছি। এখন বুঝলাম তার চেহারাটাও দিব্যি আটপৌড়ে গোছের। বড় বড় একটা কপাল, নাদুস নদুস থুতনি, তার সাথে বেশ বেমানান টিকালো নাক। এর বেশি কিছু আলোর অভাবে আন্দাজ করা গেল না। আমি প্রথমেই আমার ভেজা প্যান্টের জন্য ক্ষমা চেয়ে নিলাম। ভদ্রলোক হাসলেন, তার খানিকটা অসুবিধা হবে বইকি, কিন্তু তা বলে এই বৃষ্টির রাতে আপনাকে বাইরে দাঁড় করিয়ে রাখতে পারি না। আমি হে হে করে কয়েকবার হেসে একটু গুটিসুটি মেরে বসলাম। আমি ভিতরে এসে বসায় খুব একটা বিরক্ত হয়েছেন বলে মনে হলো না। কি যেন ভেবে বললেন, কিন্তু এই বৃষ্টিতে তো গাড়ি চলবে না মশাই। সে কি, কেন? আমার মনে যে উৎফুল্ল ভাব এসেছিল তা যেন এক ধাক্কায় ঝপ করে নেমে গেল। আসলে গাড়িতে তেল নেই। আমার এক সাহেবকে পাঠিয়েছি তেল আনতে, সে এলেই ছেড়ে দেবো। চলার মতো একটুও নেই? প্রশ্নটা করে যেন নিজের জিভ কাটলাম। ভদ্রলোক কেমন যেন মুখ বেঁকিয়ে হাসলেন। থাকলে কি আর এই মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দাঁড়িয়ে থাকি? তেল আসা পর্যন্ত এখানেই বসুন, অন্তত বৃষ্টির হাত থেকে বাঁচবেন। ভেবে দেখলাম কথাটা মন্দ না। বৃষ্টির তেজ যেন আর একটু বেড়েছে। এতে বাইরে বেরোনো মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তার থেকে গাড়ির ভিতর বেশ নিরাপদ। তার মধ্যেই যদি বৃষ্টি থামে তাহলে হেঁটে বড় রাস্তা পর্যন্ত পৌঁছে যাব। বেশ কিছুক্ষণ খানিকটা একটানা নীরবতার পর ভদ্রলোক নিজেই প্রশ্ন করলেন, তো যাবেন কতদূর? বটতলা। আমি জানালাম, এখানেই অফিস? হ্যাঁ, ওই বেরোতে গিয়েই বৃষ্টিটা ঝাঁপিয়ে এলো। ভদ্রলোক মাথা নাড়লেন। কখন যে নামে কিছু বোঝার উপায় নেই। এই আজ সকালেই দেখলাম ঝাঁঝা রোদ। আমার আর চুপ করে থাকা ভালো দেখায় না। জিজ্ঞেস করলাম,
আপনি কি এই রাস্তাতেই চালান? লোকটা যেন একটু অবাক হলো, তারপর পকেটে হাত চালিয়ে কি যেন খুঁজতে খুঁজতে বলল, আমি বিশেষ চালাই না, তবে এরকম বৃষ্টির রাত বিরেতে আমায় খুঁজে পাবেন। সে কি দুর্যোগ ছাড়া গাড়ি বের করেন না? শুধু দুর্যোগ না, এই ধরুন ঠান্ডা শীতের রাত বা ভোরের কুয়াশা, বা ধরুন একদল লোক এসে বলল মরা নিয়ে যেতে হবে, এইসব আর কি। আমি প্রায় আটকে উঠলাম। বলেন কি মশাই, এমন হলে তো ড্রাইভাররা বেরোতেই চান না, আপনি এমন দিনেই বেরোন? এবার লোকটা বেশ জোরেই হেসে উঠল। আমার কাজ অনেকটা শখে, ঠিক আছে, পয়সা নেই বটে, তবে কত কি যে দেখেছি আর শুনেছি, শুনলে আপনার চোখ কমালে উঠবে, বুঝলেন মশাই? দেখেছেন আর শুনেছেন মানে ভৌতিক ব্যাপার স্যাপার? আমি একটু ব্যঙ্গ করেই বললাম। ও, ভূতে আমি বিশ্বাস করি না, দেখিও নি। তবে আমার মধ্যে কোথাও যেন একটা কৌতূহল জমে উঠছে। ভদ্রলোক কিন্তু আর সাড়া শব্দ করলেন না, মনে হলো একান্ত মনে কি যেন ভাবছেন। আমার হঠাৎ একটা সিগারেট ধরাতে ইচ্ছা করলো, কিন্তু সাহস হলো না। কে জানে যদি খেপে টেপে গিয়ে গাড়ি থেকে বের করে দেন। ভাবলাম তার থেকে শ্রুতিকে একটা ফোন করে জানিয়ে দিই যে আমি গাড়িতে উঠেছি, বৃষ্টি থামলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সেই মতো করতে যাচ্ছি, এমন সময় লোকটা হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠলেন। আচ্ছা, আপনি কখনো ভয় পেয়েছেন? আমি এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না, একটু হকচকিয়ে গিয়ে বললাম, কিরকম ভাব? মানে ভূতের কথা বলছেন কি? না, তাই। লোকটা বেশ জোরের সাথেই মাথা নেড়ে বলল, আরে না না, ভূতের কথা বলিনি, আমি বলছি ভয়ের কথা, মানে অজানা কিছু, অন্ধকার কিছু, বা ধরুন এমন কিছুর আশঙ্কা যা আপনার শ্বাস বন্ধ করে দেয়। গভীর রাতে বিছানা থেকে নামার সময় মনে হয়নি খাটের তলা থেকে একটা ঠান্ডা হাত আপনার পাটা চেপে ধরবে? আমার এবার বেশ অস্বস্তি হলো। কি সব ভুলভাল বকছে লোকটা, মাথায় গন্ডগোল আছে নাকি? তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে ভালো হতো, খিচুড়ি ঠান্ডা হচ্ছে। ওদিকে শ্রুতিকেও ফোন করা হলো না। আমি জানলার বাইরে তাকালাম, চারপাশের বাড়িগুলোকে এবার যেন অস্পষ্ট দেখা যাচ্ছে, অন্ধকারটা চোখ শোয়া হয়ে গেছে। আপনি তাহলে ভয় পান না? লোকটা নাছোড় বান্ধা মনে হচ্ছে। না, সেরকম কিছু না ঘটলে মোটেই পাই না, আমি বেশ বিরক্তির সাথেই বললাম। হঠাৎ মনে হলো আমার সামনের গাড়ি থেকে প্রায় মিটার খানেক দূরে কেউ যেন এসে দাঁড়িয়েছে। খুব অস্পষ্ট চেহারা, তবু বোঝা যাচ্ছে লোকটা বেশ লম্বা, হাতে একটা টর্চও আছে। আমি আশা দেখলাম, এই বোধহয় তেল নিয়ে আসছে, এবার গাড়ি ছাড়বে। ওই যে তেল আসছে, আমি আঙুল দিয়ে দেখালাম। ও কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। লোকটা যেন অবাক হয়েছে। আমি আবার উইন্ডস্ক্রিনের দিকে তাকাতেই দেখলাম আগে যে জায়গায় মূর্তিটা ছিল সেখানে আর কেউ নেই। ব্যাপার কি? লোকটা কি টর্চ নিভিয়ে অন্ধকারে মিশে গেল? আমার মনটা খারাপ হয়ে গেল। আমার পাশের লোকটা এবার পকেট থেকে একটা সিগারেট বের করে বললেন, নেবেন? আমি বিনয় করে বললাম, এই গাড়ির মধ্যে। ও সব ছাড়ুন তো মশাই, নিন নিন, আর এই যে দিস ভাই। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দেখলাম তার উপর বিধিসম্মত সতর্কীকরণ বলে একটা কঙ্কালের মুখের ছবি দেওয়া আছে। অনেকবার দেখেছি এই হলোগ্রামটা, তবু এখন যেন কেমন অন্যরকম লাগলো। ওটা চোয়াল জোড়া দাঁতগুলো যেন উন্মুক্ত হয়ে হাসে। আমি প্যাকেটটা আবার ফেরত দিলাম। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখলাম প্রায় 10টা বাজতে চলেছে। এই সময় আমার যেন কিরকম একটা অস্বস্তি শুরু হলো। সিগারেটের ধোঁয়ার জন্য কিনা জানি না, গাড়ির ভিতরটা কেমন যেন গুমোট হয়ে উঠেছে।
আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। এখন মনে হলো গাড়ির বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতে পারলে ভালো হতো। না, আমি সিগারেটটা নিভিয়ে ফেললাম। লোকটা কিন্তু এখনো সেই একভাবে সামনের দিকে তাকিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে বসতে আমার দিকে তাকিয়ে একগাল হাসলেন, তারপর নিজের হাতের জ্বলন্ত সিগারেটটা বাইরে ফেলে দিয়ে বললেন, একটা গল্প শুনবেন? এইটাই বাকি ছিল। ভদ্রলোকের পাগলামি মনে হয় সপ্তমে পৌঁছেছে। নইলে এই গভীর রাতে গাড়ির পাশের সিটের সহযাত্রীকে গল্প শোনাতে চায় কেউ? কে জানে অন্য প্যাসেঞ্জারদের সাথে এরকম করে কিনা। আজ অব্দি যত ভূতের গল্প পড়েছি তাতে এই ধরনের লোকেরা নির্ঘাত ভূত হয়। আমি যদি ভীতু হতাম বা ভূতে বিশ্বাস করতাম তাহলে এতক্ষণে বুঝতাম এই ভদ্রলোক আর যাই হোক কোনো রক্ত মাংসের শরীরের অধিকারী নয়। কিন্তু ছোটবেলা থেকেই ভয়ের ব্যাপারটা আমার একেবারেই নেই। কেন জানি না, লোকটার মুখের উপর না বলতে পারলাম না। হাজার হোক উপকারী মানুষ, মুখে বললাম, কিসের গল্প? আগে শুনুন না, তাহলেই বুঝবেন। গলাটা এবার যেন অন্যরকম লাগলো। বেশ, বলুন। আমি মেকি আগ্রহ দেখালাম। ভদ্রলোক জিভ দিয়ে একটা বিরক্তি সূচক আওয়াজ করে বললেন, গাড়ির ভিতরে অনেক আলো আসছে। এগো আলোর মাঝখানে আমার গল্পটা ঠিক শুনবে না। বেশ, তো আমি চোখ বন্ধ করছি, আপনি বলুন। আমার একবার ভয় লাগলো যে যদি চোখ বুজে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। তারপর ভাবলাম তাহলেই বা মন্দ কি, অন্তত এই পাগলের হাত থেকে রেহাই পাওয়া যাবে। লোকটা আর যাই হোক চোর বলে মনে হোক না। আমি চোখ বন্ধ করতে লোকটা শান্ত ঠান্ডা গলায় গল্প বলা আরম্ভ করলো। আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক পাশেই একটা পুরনো আদিকালের ভাঙা বাড়ি আছে। অন্যদিন অফিস থেকে ফেরার সময় লক্ষ্য করে থাকবেন, আজ থেকে 3 বছর আগে বৈশাখ মাসের সন্ধ্যায় এখানে এক আগন্তুক এসে আশ্রয় নেয়। তা বয়স ধরুন আমার মতো হবে। তার আত্মীয় স্বজন বলে কেউ নেই, তাই থাকার জন্য একটা ভাঙাচোরা বাড়ি কম পয়সায় পাওয়া গেলে তার থেকে ভালো কিছু হয় না। লোকটার নাম আমার যতদূর মনে পড়ছে শচীমোহন ধর। যেদিন সে প্রথম বাড়িতে এলো সেদিন থেকেই কি যেন একটা ছিল বাড়িটায়। পুরনো দেওয়ালগুলো মোমবাতির শিখায় লালচে হয়ে থাকতো। কোথাও যেন টপ টপ করে জল পড়া শব্দ হতো। খুব ভোরে উঠে জানলা দিয়ে বাইরে তাকালে মনে হতো কেউ সারা রাত জানলায় দাঁড়িয়েছিল। বাড়ির কিছু কিছু জায়গা যেন অন্য জায়গার তুলনায় একটু বেশি ঠান্ডা। রাতে বাজার করে ফেরার সময় বাইরে থেকে বাড়িটা দেখলে মনে হতো বাড়িটা যেন জীবন্ত। কোথাও যেন কিছু একটা রহস্য লুকিয়ে আছে। মৃত জানলার জরাজীর্ণ কার্নিশগুলো যে তারই যুগ যুগান্ত ব্যাপী সাক্ষ্য বহন করে চলেছে তাতে সন্দেহ নেই। সচিবাবু এই সবের সাথে বেশ মানিয়ে নিয়েছিলেন। সত্যি বলতে কি, একটা ভালো দিকও আছে। অবসর সময়ে দক্ষিণের লম্বা উঠোনটায় খাটিয়া পেতে শুয়ে দু হাতের ফাঁকে খৈনি দলতে দলতে মনে মনে চারপাশে বেশ দু একটা অলৌকিক উপস্থিতি কল্পনা করে নেওয়া যেত। রহস্য থাকলেই মন্দ কি মশাই, কত লোকে তো সেসব বই কিনে পড়ে। একেবারে বিনে পয়সার লাইফ। কিন্তু সমস্যাটা শুরু হলো কদিন পর থেকে। একদিন ভদ্রলোক চেয়ারে বসে কিছু লেখাপড়ার কাজ করছিলেন। হঠাৎ কে যেন, সত্যি দেখো দরজাকে এলো বলে ডেকে উঠল।
উনি তো অবাক, ঘরে কেউ নেই, এমনকি নিচের তলাতেও কেউ নেই। তাহলে ডাকলো কে? ভৌতিক ব্যাপার নাকি? গল্পের ফাঁকে আমি একটু হাসলাম। ভদ্রলোক গল্পের জন্য আর নাম পেলেন না। একবার গলা খাকড়ানি দিয়ে চোখ বন্ধ রেখেই জিজ্ঞাসা করলাম, নামটা কি যেন বললে? শ্রুতি। এই একটাই নাম বারবার শুনতে পেতেন শচীবাবু। কেন, নামটা খারাপ? না, খারাপ একেবারেই না, বলতে থাকুন। ভদ্রলোক আবার শুরু করলেন, হ্যাঁ, তো যা বলছিল, এরপর থেকে মাঝে মাঝে এই ডাকটা ঘরের মধ্যে শুনতে পেতেন শচীবাবু। বিভিন্ন লোক, ছেলে মেয়ে, বাচ্চা, বুড়ো, জেঠু, কাকু, নানা রকম গলার লোক এই মেয়েটিকে উদ্দেশ্য করে নানা রকম কথা বলছে। কখনো, শ্রুতি এক গ্লাস জল নিয়ে আয়, তো ওষুধ খেতে হবে। কখনো, ওমা শ্রুতিকে একটু ডেকে দাও, এই সমস্ত আর কি। ডাকগুলো কিন্তু অস্পষ্ট একেবারেই নয়, বরঞ্চ বেশ পরিষ্কার, যেন ঘরের মধ্যেই কেউ ডাকছে, অথচ তাকালে কাউকে দেখা যায় না। প্রথম প্রথম শচীবাবু ভাবতেন কেউ কোনোভাবে বদমাইশি করছে, অবশ্য সেটা কিভাবে সম্ভব তাও বুঝতে পারতেন না। তো শচীবাবুর ভূতের সাথে সহবাস করতে বেশি অসুবিধা হয়নি, অন্তত ঝামেলা তো নেই, শুধু একটু ডাকাডাকি, ওটুকু সইয়ে নিলেই হলো। দিনে 4 থেকে 6 বার ডাকটা শোনা যায়, সেটা বাদ দিলে বাকি দিনটা বেশ আরামই কাটে। রাতে শোবার জন্য একটা 6 ফুটের খাটিয়া আছে, সেটাতেই একটা চাদরকে মাথার বালিশ বানিয়ে দিব্যি ঘুম দেন শচীবাবু। তা এমনই একদিন মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। নিচে কোনো একটা ঘরে যেন ঠং ঠং করে আওয়াজ হচ্ছে, বেশ জোরে, যেন কেউ পাথরের উপর হাতুড়ি পিটছে। এই আবার কি নতুন উপদ্রব? এতদিন তো শুধু মানুষের গলায় ঢাক ছিল, এখন রাত বিরেতে ঘুম ভাঙিয়ে কিনা হাতুড়ি পেটানো। শচীবাবু টর্চ নিয়ে উঠে পড়লেন। আওয়াজটা আসছে নিচের তলার ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে যেন সেটা আরো বেড়েই চলল। দরজার সামনে এসে তিনি হাঁক দিলেন, কে ঘরে, কে? আওয়াজ কিন্তু থামলো না। শচীবাবু আরো বার 2 ডাকাডাকি করে দরজায় ধাক্কা দিলেন। দরজাটা আওয়াজ করে খুলে যেতে ভিতরে ঢুকে এলেন, কিন্তু এই কি, এটা তো ঘর নয়, বরঞ্চ বলা যায় চারপাশে পাথরের দেওয়ালে ঘেরা একটা কবরস্থান। চারদিকে স্তূপ করে পড়ে আছে কফিন, কোথাও বা কফিন থেকে বেরিয়ে এসেছে মরা, কোথাও হাত, কোথাও চুল। ঘরের এক পাশে শচীবাবুর দিকে পিঠ করে একটা লোক একটা পাথরের স্ল্যাবের উপর কি যেন খোদাই করছে, তার হাতুড়ি থেকেই আসছে ঠং ঠং আওয়াজটা। শচীবাবুর হাতে টর্চ নিভে গেছে। ঘরের মধ্যে কোথা থেকে যেন একটা হালকা আলো আসছে, সেটা ধরে লোকটার আরো কাছে এগিয়ে এলেন তিনি। পাথরের স্ল্যাবটা যতদূর মনে হয় টম স্টোন, অর্থাৎ কফিন ঢাকা দেওয়ার পাথর। এবার শচীবাবুর লোকটার দিকে তাকালেন পিছন থেকে, কি খানিকটা চিনা লাগছে। তিনি সামনের দিকটা এগিয়ে এলেন। লোকটা কিন্তু তাকে খেয়ালই করল না। সে একভাবে পাথরের উপর হাতুড়ি আর ছিনি দিয়ে একটা নাম খোদাই করে চলেছে। কিন্তু এতক্ষণে শচীবাবুর বুকটা যেন বরফ হয়ে গেছে। মাটি থেকে হাত বাড়িয়ে
কেউ যেন চেপে ধরেছে তার পাটা। লোকটা শশীবাবু চেনা কেউ না, লোকটা তিনি নিজেই। একটু অল্প বয়স, মাথার চুলগুলো এখনকার মতো জট পাকানো নয়, চামড়া টান টান। কিন্তু এক মনে কার মৃত্যু ফলক বানাচ্ছেন শশীবাবু? ফলকের ঠিক পাশেই একটা বছর দশকের মেয়েকে শোয়ানো আছে। তার সারা গা থেকে টপ টপ করে পড়ছে জল, মুখটা সাদা কাগজের মতো ফ্যাকাশে। সব মনে পড়েছে শশীবাবুর। ততক্ষণের নাম খোদাইও প্রায় শেষ। সাদা শ্বেত পাথরের ফলকের উপর যেন জল জল করছে তার 10 বছরের জলে ডুবে মৃত মেয়ের নামটা, শ্রুতিধর। একটা আচমকা চমক লেগে যেন আমার চোখ দুটো আপনা থেকেই খুলে গেল। আর সাথে সাথে বুঝতে পারলাম গাড়ির ভিতর আমি একা। ভদ্রলোকের গল্প শেষ হওয়ার সাথে সাথেই তার শরীরটাও যেন শেষ হয়েছে। আমার শরীরে বিন্দু বিন্দু ঘাম দিয়েছে। সেটা ভয়ে না গাড়ির ভিতরের কুমোটে তা বলতে পারি না। কোন রকমে খেয়াল করলাম যে বৃষ্টির আওয়াজটা আর পাওয়া যাচ্ছে না। আমি কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজা খুলে ফেললাম। সত্যি বৃষ্টিটা আর পড়ছে না। চারপাশে যেন শীত শেষের ঠান্ডা অনুভূতি। রাত কটা কে জানে। আমি ঘড়ি দেখলাম না। গাড়ি থেকে বেরিয়ে 2 পা এগিয়ে যেতেই হঠাৎ থমকে দাঁড়ালাম। গাড়ির ভিতর থেকে দেখা সেই উধাও হয়ে যাওয়া ছায়া মূর্তিটাকে যেন আবার দেখতে পাচ্ছি। এবার সেটা আরো কাছে। ফাঁকা রাস্তার একপাশে দাঁড়িয়ে আমি এগিয়ে গেলাম। এগোতেই কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম। নাকি শ্রুতি এখানে এলো কি করে? তার চোখে মুখে উদ্বেগ, যেন আমারই জন্য অপেক্ষা করছে। বৃষ্টিতে ভিজে তার গোটা গা থেকে জল পড়ছে। মুখ আর ঠোঁট দুটো যেন ভীষণ ফ্যাকাশে। আমি তার দিকে আরো এগিয়ে গেলাম। সে আমার দিকে চোখ তুলে তাকাতে আমার বুকের ভিতরটা হিম হয়ে গেল। মনে হলো একটা ঘন বরফের চাদরে ডুবে যাচ্ছে আমি। আমাকে পিছন থেকে চেপে ধরেছে ততোধিক ঠান্ডা একটা হাত। রাস্তায় কতক্ষণ শুয়েছিলাম জানি না। উঠে দাঁড়াতেই লক্ষ্য করলাম কোমরে প্রচন্ড ব্যথা। দূরে দূরে একটা গাড়ির আলো দেখা যাচ্ছে। কাছে আসতে দেখলাম সেটা প্রাইভেট কার নয়, রাতের শেষ বাস। জনাচারেকের বেশি লোক নেই। আমি উঠে পড়লাম। কোনার সিটটা দখল করে বসে মোবাইলটা বের করে বাড়ির নাম্বার ডায়াল করলাম। হ্যাঁ গো, তুমি এখনো ফিরলে না? শ্রুতির গলা আর আগের মতো জোরালো নেই। একটু ঝামেলায় পড়েছিলাম, এখন বাসে উঠেছি। আচ্ছা, আসার সময় দোকান খোলা দেখলে একটু আচার এনো তো। আচ্ছা, আনবো। খেয়েছো? শ্রুতি উত্তর দিল না, শুধু ফোনটা রেখে দেওয়ার আগে